ভারত প্রতিবারই আশ্বস্ত করে থাকে যে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের ঘটনা নামে হবে, আর হবে না, বাট কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন লোকজনও সেখানে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন লোকজন সেখানে উপস্থিত ছিলেন। আমাদের যে রাজস্ব আয় সেটি আমাদের মানে বাজেটের যে আর্থিক সোর্স হিসেবে যে কাজ করবে পর্যাপ্ত না সেটা। বাংলাদেশি সাংবাদিকতার যে প্রতিবন্ধকতা, বিশেষত আপনার সম্পাদকরা ফেস করেন, একটা রিপোর্টার ইনভেস্টিগেশন করার জন্য কী ধরনের সমস্যা ফেস করেন, এগুলোর কারণ কি? দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন সংবাদপত্র দেখতে পারেন না, তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। দশকের পর দশক ধরে সীমান্ত হত্যা চলছে। বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয় সীমান্ত হত্যা শূন্যের কোটায় নিয়ে আসতে। অন্যদিকে পার্শ্ববর্তী ভারত আশ্বস্ত করে বাংলাদেশকে যে তারা আর সীমান্ত হত্যা করবে না। তবে এই সীমান্ত হত্যা চলছেই। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান। কামরুজ্জামান, আমরা দেখছি যে গতকালও দুজন হত্যা শিকার হয়েছে বাংলাদেশি। তো এই হত্যা থামছে না কেন? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি যদি গত 5 বছরের পরিসংখ্যান দেখেন, যে প্রত্যেক বছরই কিন্তু হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা হচ্ছে, যে সেটা অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে রাত্রে অন্ধকারে 2 জন বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, সারা এই যুবকদের মরদেহ পর্যন্ত নিয়ে গেছে তাদের হেফাজতে। এখন পর্যন্ত যখন আমরা এই রিপোর্ট লিখছি, সেই পর্যন্ত পতাকা বৈঠক চলছিল এবং লাশ ফেরতদের ব্যাপারে কোনো সিদ্ধান্তের খবর আপাতত জানা নেই। এরই মধ্যে এই ঘটনায় আবার 2 জন গুলিবিদ্ধ আহত হয়েছে। তারা ওইখানে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনি যদি পরিসংখ্যান দেখেন, যে চলতি বছরের জানুয়ারিতেও 3 জন মারা গেছে সীমান্তে, ফেব্রুয়ারি মার্চে এটা ছিল না, এপ্রিলে গিয়ে একজন খুন হয়েছে, নিহত হয়েছে। আবার এই মে মাসের আজকে যে দ্বিতীয় সপ্তাহ চলছে, এর মধ্যে 2 জন নিহত হলো শুক্রবার রাতে। এর আগে যদি পরিসংখ্যান 25 সালে 34 জন নিহত হয়েছে, 24 সালে ছিল 30 জন, 23 সালে 31 জন, 22 সালে 23 জন এবং 2021 সালে 18 জন নিহত হয়। আপনি দেখবেন যে এইসব হত্যাকাণ্ডের পর প্রতি বছরই যে সীমান্ত সম্মেলন হয়, বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে যে বৈঠক হয় তখন, এবং বিভিন্ন সময় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে বৈঠক হয়, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে বৈঠক হয়, প্রত্যেক সময় আলোচনার সাথে একটা মূল এজেন্ডার অন্যতম এজেন্ডা থাকে যে সীমান্ত হত্যা যাতে শূন্যের ঘটনা নামে হয়। সেক্ষেত্রে আপনি শুরুতে যেটা বলছিলেন, যে ভারত প্রতিবারই আশ্বস্ত করে থাকে যে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের ঘটনা নামে হবে, আর হবে না, বাট কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না। কেন এইটা বিএসএফ এর পক্ষ থেকে যারা দাবি করা হয় যে বাংলাদেশের বিভিন্ন লোক অনুপ্রবেশ করে এবং বিভিন্ন চোরাকারবারি করতে গেলে সেক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে। তো আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এই ঘটনা, এমন ঘটনা ঘটে, তাদেরকে আটক করে প্রচলিত ভারতের আইন আছে, সে আইনেই করো, 2 পক্ষের সাথে পতাকা বৈঠক করে সেটার সমান নিষ্পত্তি করা। গুলি করে মৃত্যু তো কোনো সমাধান না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এক সময় সেফ বলছিল যে তারা লিথাল ওয়েপন ইউজ করবে না, সেটাও আপনি বলেছেন। গতকালকে যে শুক্রবার যে ঘটনা হয়েছে, তারা বলতেছে যে খুব বাংলাদেশের 2 জন কতিপয় ব্যক্তি ওই তাদের সীমান্তে প্রবেশ করলে বিএসএফতে বাধা দেয়, তাদের সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা ক্ষুদ্র অস্ত্র বা লিথেল ওয়েপন ব্যবহার করেনি বলে দাবি করে, কিন্তু খুব কাছে থেকে গুলি করার কারণে মৃত্যুর ঘটনা ঘটছে বলে এখন পর্যন্ত যেটা আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি। এটা আসলে সীমান্তগুলি তো আর পাহারা দেয়, যে প্রত্যেকটা সীমান্ত যে পাহারা দেওয়া, সেগুলি কিন্তু আসলে ভারী অস্ত্র দিয়েই পাহারা দেয়। বিএসএফ বিজিবির কাছে যা অস্ত্র আছে এবং অন্যান্য সীমান্ত যা আছে সবই কিন্তু অত্যাধুনিক এবং মারণাস্ত্র। এক্ষেত্রে মুখের কথা এগুলি বলা হলো, বাস্তবতার সাথে কিন্তু পরিস্থিতি ভিন্ন। কারণ সেখানে বিভিন্ন রকম অস্ত্র চোরাচালানি হয়, কালোবাজারি হয়। অন্যতম তাদেরকে তো আসলে ক্ষুদ্র অন্য মারণাস্ত্র ছাড়া অন্য অস্ত্র দিয়ে নিবৃত্ত করা সম্ভব নয়। এইসব যুক্তি তুলেই তারা ভারী অস্ত্র ব্যবহার করে আসছে। কিন্তু সবাই যে অস্ত্র চোরাচালান করে এরকম তো না। অনেক সময় দেখা যায় যে অনেকে অন্যান্য জিনিস, যেমন লিথাল ওয়েপন ব্যবহার করে না। ধরেন যে কেউ চিনি আনছে বা মশলা আনছে, গরু আনছে, এরকম অভিযোগ আছে। হ্যাঁ, এরকম অভিযোগ আমরা শুনি।
তো এসব অভিযোগ যখন শুনি তখন তাদের কাছে তো আর লিথাল ওয়েপন থাকে না, তো তখন বিএসএফ কেন তাহলে তাদের উপর গুলি করে? আপনি ঘটনাগুলি পর্যবেক্ষণ করলে দেখবেন যে প্রায় অধিকাংশ সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা রাতের অন্ধকারে ঘটে। তখন চোরাচালানিরা অবশ্য দিনের বেলা চলাচল করেও না। এক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দুই দেশেরই লোক থাকে। শুক্রবারে যে কসবা সীমান্তের যে ঘটনাটা বলা হচ্ছে, সেখানে কিন্তু ভারত থেকেও কিছু চোরাচালানি দেশে এসেছিল এবং তাদের সাথে যুগসাদস্যই বাংলাদেশের লোকজনকে ওপারে নিয়ে গেছিল। কিন্তু দেখেন যে এক্ষেত্রে আমাদের বিজিবিরও ব্যর্থতা আছে। তারা তো ভারত থেকে যে লোকগুলো আসতো তাদেরকে আটক করতে পারে না। এই পর্যন্ত যদি আপনি দেখেন যে ভারত থেকে সীমান্ত বিভিন্ন জিনিস যখন আমাদের সাথে চোরাচালানি সিন্ডিকেট নেটওয়ার্ক গড়ে তোলে, সেক্ষেত্রে তো বিজিবিরও কিছু দায় আছে। তারা শুধু দাবি জানিয়ে আসে, কিন্তু যদি কিছু দৃশ্যমান দেখাতে পারতো যে ভারতের কিছু লোকজনকে আটক করা হয়েছে, তাহলে কিন্তু দাবিটা একটু জোরালো হতো যে তোমাদের লোকও তো আমাদের দেশে আসে। আচ্ছা, বাংলাদেশের বিজিবি মানে যেহেতু এই যে চোরাচালান, এই চোরাচালানে বাংলাদেশের অভিযোগ আছে, বাংলাদেশের লোকজন জড়িত আছে, আবার ইন্ডিয়ার লোকজন জড়িত আছে। এখন আমরা তো মানে বিজিবিকে কখনো দেখিনি যে কোনো ভারতীয় নাগরিককে খুব গুলি করতে। সেটা তো আমি বললাম, সেখানে তো আমি বলবো যে শুধু চিঠি চালাচালি পতাকা বৈঠকই না, দুই পক্ষকেই আর একটু সতর্কতার সাথে আলোচনা এগোতে হবে। এক্ষেত্রে যদি বিজেপিও কিছু ভারতের সদস্যকে আটক করতো, তাহলে পরে দৃশ্যমান বলা যেত যে তোমাদের লোকজনকে তো আটক করে আমরা পতাকা বৈঠকের মধ্যে ফেরত দিয়েছি কিংবা আমাদের দেশে প্রচলিত আইনের ব্যবস্থা নিয়েছি। এই ক্ষেত্রেটাও আমার মনে হয় সরকারকে বিবেচনা দেখতে হবে। আর বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আসলে যে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভারতের পক্ষ থেকে যেভাবে বারবার আশ্বস্ত করা হচ্ছে, আমরা এর প্রতিফলনটা বাস্তবে দেখতে চাই। আমরা চাই না সীমান্তে এভাবে কোনোভাবে নিরীহ লোককে মানে গুলি করে হত্যা করা হোক, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হোক। আপনি জানেন যে ফেলানি হত্যাকাণ্ডের কথা নিশ্চয়ই মনে আছে। এরকম আরও অনেক ঘটনায় আলোচিত। প্রতিটি ঘটনার পরেই কিন্তু ভারতের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে না, আর হত্যাকাণ্ড হবে না। আমাদের দেশে বলা হয় যে সুন্দর ঘটনা নামে আসো, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। ঘটনা যথারীতি ঘটছে, সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা অব্যাহত রয়েছে। তাহলে এখন মানে সরকারের আসলে মানে কি করা উচিত? মানে আমার মনে হয় যে দুদেশের সরকারের উচ্চ পর্যায়ে, শুধু এটা বিএসএফ আর বিজিবি মহাপরিচালক পর্যায়ে যে সম্মেলন হয় সেখানে হবে না, দুদেশের সরকারের নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে একটা চূড়ান্ত ফয়সালা আসতে হবে যে আইনের জানি প্রয়োগ হয়, অপপ্রয়োগ যাতে না হয়। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন গতকাল। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সামনে কি হবে তা নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহরিয়ার জামান। ধন্যবাদ। পশ্চিমবঙ্গে যে নির্বাচন সেটা গত মাসে হয়েছে 2 দফায়। 2 দফাতে নির্বাচনের পরে 4 মে ইলেকশনের নির্বাচন, তাদের যে প্রক্রিয়া রয়েছে নির্বাচন প্রক্রিয়া, সেটার মাধ্যমে তারা 4 মে ফলাফল প্রকাশ করেছে, যেখানে বিজেপি 294টার ভিতরে 207টা ভোট পেয়েছে। এবং পরবর্তীতে স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে যে কে মুখ্যমন্ত্রী হবেন, কে অন্যান্য মন্ত্রী হবেন, সেই সমস্ত বিষয়গুলো সামনে আসে। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন লোকজনও সেখানে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন লোকজন সেখানে উপস্থিত ছিলেন। আপনি ইমপ্লিকেশনের কথা বলছিলেন। ইমপ্লিকেশনের কথা যদি আমি এভাবে বলি, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভিতরে সরাসরি কোনো সম্পর্ক নেই, এটা হতে পারে না। সম্পর্ক ঢাকা এবং দিল্লির মধ্যে। ঢাকা এবং দিল্লির মধ্যে যে সম্পর্ক, সেখানে কিছু কিছু বিষয়ে পশ্চিমবঙ্গ প্রভাবিত করতে পারে, কিন্তু তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। সেই জায়গাটাতে একটু ব্যাখ্যা দিয়ে দিই। ফর এক্সাম্পল তিস্তা চুক্তি অথবা গঙ্গার যে রিনিউয়াল চুক্তি, সেইগুলোর ক্ষেত্রে স্টেট হিসেবে, যেহেতু এই নদীগুলো পশ্চিমবঙ্গ দিয়েই বাংলাদেশে ঢুকেছে, তো সেইগুলোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের একটা সে থাকে, বা তারা কিছু তাদের মতামত জানাতে পারে, বা সেটার পক্ষে বা বিপক্ষে বলতে পারে, এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট শুনবে, এটুকুই। কিন্তু আমাদের যে সম্পর্ক, সেটা আমাদের ঢাকা এবং দিল্লির মধ্যেই সম্পর্ক। যদি আমি আরও একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে যে বর্ডার টেনশন ইন দ্য বর্ডার। আমাদের তো 4000 কিলোমিটারের বেশি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, এর বড় একটা অংশ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। তো আজকে 2 দিন আগেই কসবা বর্ডার, সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের সাথে না, সেখানে কিন্তু 2 জন মারা গেছে। তো ফলে বর্ডারের যে টেনশন, সেটা কিন্তু এই যে জাস্ট
ওভারটেকিংয়ের আগ দিয়ে এই ঘটনাটা ঘটলো। তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ওই বর্ডারে যে টেনশনগুলো রয়েছে সেইগুলো মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে, এমনিতেই তো বিজেপির স্ট্যান্সটা অ্যান্টি মুসলিম এবং অ্যান্টি বাংলাদেশে এই ওদের জায়গাটায় এই জায়গাটা তো এটা তো আসতে চাই। ভারতের এই 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 দিকে নর্থ ইস্টে এবং ওয়েস্ট বেঙ্গলে এটা তো খুব বড় আকারে এই কার্ডটা প্লে করা হয়। হেমন্ত শর্মার মন্তব্য তো আমরা দেখেছি এর আগে, যে যেখানে তিনি বলেছেন যে তিনি চান না যে বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো হোক। এটার অন্যতম কারণ হচ্ছে গিয়ে এর ফলে তারা পুশিং করবে, তারা বাংলাদেশের লোক ঠেলে পাঠাতে চায়, এবং তাই উনি এটা প্রকাশ্যেই বলেছেন। তো এই পুশিনের সংখ্যা হয়তো বা সামনে আমরা আরও কোনো কিছু দেখতে পাবো। এটা একটা বিষয় রয়েছে। 2 নম্বর যদি হচ্ছে যে বর্ডারে যে টেনশন, যেটা বললাম যে বর্ডার কিলিং, সেটার তো এখন দেখা যাচ্ছে যে বেশ দীর্ঘদিন একটু ঠান্ডা ছিল, অনেক দিন কিন্তু বর্ডারে মানুষ মারা যায়নি, কিন্তু এই দুটো ঘটনাটা বলে দিচ্ছে যে হয়তোবা সামনে আমরা এটা বড় আকারে কিছু হয়তোবা দেখতে পাবো। পিপুল টু পিপুল কন্ট্রাক্টের ক্ষেত্র, তারপরে বাংলাদেশের ট্যুরিজম, বাংলাদেশের অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসা নেয় ভারতের, ওয়েস্ট বেঙ্গলে যায় কেনাকাটার জন্য, এইগুলোর ব্যাপারে তাহলে কি ধরনের impact ফেলতে পারে? এটা একটা ভালো দিক। একটা তো যেটা ব্যাখ্যা আছে, যেটা স্টেট টু স্টেট, যেটা ঢাকা দিল্লি হয়তো বা তাদের মতো করে বুঝবে, কিন্তু এর বাইরেও একটা ডায়নামিক্স আছে যে মানুষ একে অপরের সঙ্গে যে যোগাযোগটা করে, সেখানে তো স্টেট মেশিনারি খুব একটা বেশি ফাংশন করে না। করে, অবশ্যই করে, সেটা তো একটা কমফোর্টের জায়গা থাকে। তো এই জায়গাটাতে আমার যেটা ব্যক্তিগত ধারণা, বিজেপি সরকারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি তার অর্থনীতিটা ভালো বোঝে, এবং তাদের ওই ইফোর্টটা আছে যে ডেভেলপমেন্ট পারপাসে তাদের একটা বড় ধরনের এফোর্ট রয়েছে। যেটা আপনি পয়েন্ট আউট করলেন যে বাংলাদেশের ট্যুরিস্টরা সেখানে যায়, কলকাতায় যেহেতু একই ভাষাভাষী এবং তাদের সাথে আমরা ভালো মতোই পরিচিত, এখানকার বড় একটা ট্যুরিস্ট সেখানে যায় বিভিন্ন পারপাসে, এবং সেখানে তারা একটা বড় ধরনের অর্থও ব্যয় করে। এটা কিন্তু তাদের জন্য একটা বড় ধরনের ইনকাম। আমার ধারণা যে এইটার কারণে হয়তো বা বিজেপি এই অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্টটাকে একটা কন্ট্রোলড পর্যায়ে রাখা, তাদের পলিটিক্যাল তো একটা রেটরিক রয়েছেই, সেটাকে তো তারা বিসর্জন দিতে পারবে না, এটা দেওয়া সম্ভব না, তাহলে তাদের অস্তিত্বই থাকে না। তো ওইটাও হয়তো থাকবে, বাট দ্যাট উড বি ইন এ কন্ট্রোলড ম্যানার। সেটা যে তারা কতটুকু নেবে বা কতটুকু কমবে বাড়বে সেটার একটা বিষয় থাকবে, এবং সেটাও নির্ভর করবে ঢাকা দিল্লি রিলেশনশিপ যদি ভালো থাকে তাহলে এটার দিকে কন্ট্রোল থাকবে। ঢাকা দিল্লি রিলেশনশিপ যদি একটু ভালো কম থাকে তাহলে এটা হয়তো আরও বাড়তে পারে। এই কন্ট্রোল মেকানিজমটা নির্ভর করবে যে ঢাকা দিল্লি রিলেশনশিপের ভিতরে, নাম্বার 1। আর নাম্বার 2, যেটা এই ধরনের জায়গায় আগে ফিয়ার ফ্যাক্টর যেটা কাজ করছে এখন মুসলিমদের ভিতরে, এবং বাংলাদেশে তো অনেকে ওখানে মুসলিমরা যাচ্ছেন, যাবে হয়তো সামনের দিনগুলোতে, তো সেই জায়গাগুলোতে এই ফিয়ার ফ্যাক্টরটা হয়তো প্রভাব রাখতেও পারে। আমি এভাবে এখনই বলা মুশকিল, টু আর্লি টু মেক এনি কমেন্ট। তবে এই পিপল টু পিপল কন্ট্যাক্টের ক্ষেত্রে বল আসলে বাংলাদেশের কোর্টে না, ওদের কোর্টে। ওরা যেভাবে অ্যাক্ট করবে আমরা সেভাবে রিঅ্যাক্ট করব। তার মানে এখনো দেখার এখনো দেখার বিষয় রয়েছে। শপথ গ্রহণ করলেন, সামনের দিনগুলোতে আমরা বুঝবো আরো যে কিভাবে এগোবে তারা। দেশের অর্থনীতি চাপের মুখে, আর এই চাপ সামলাতে সরকার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কঠিন শর্তে ঋণ নিচ্ছে। এই ঋণ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলামিন। আলামিন, আমাদের অর্থনীতিতে কি ধরনের চাপ তৈরি হয়েছে এবং কেন আসলে কঠিন শর্তে সরকারকে ঋণ নিতে হচ্ছে? আপনি জানেন যে সরকার আগামী অর্থ বছরের জন্য বাজেট নির্ধারণ করেছে। তো আমাদের যে রাজস্ব আয় সেটি আমাদের মানে বাজেটের যে আর্থিক সোর্স হিসেবে যে কাজ করবে পর্যাপ্ত না সেটা। তারপরে আবার আইএমএফের ঋণ নিয়েও মাঝে মানে সমস্যা তৈরি হয়েছে, শঙ্কা দেখা দিচ্ছে যে তারা সঠিক সময়ে সেই ঋণটা পাওয়া যাবে কিনা। তো এছাড়া যে সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ হলো, তো মানে তেল আমদানি করতে যে আমাদের মানে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে,
এই সামগ্রিক পরিপ্রেক্ষিতে সরকারের হাতে যে অর্থ আছে, মানে সেটা দিয়ে সামগ্রিক দেশের সামগ্রিক পরিচালনার ক্ষেত্রে মানে ঝুঁকি রয়ে গেছে। তো এই পরিস্থিতিতে সরকার প্রথমে চেয়েছিল যে যেহেতু বাংলাদেশের মানে ঋণে জর্জরিত, এক কথায় বলা যায় বিগত সরকারগুলো যে পরিমাণে ঋণ নিয়েছে, এই সরকার সেই কঠিন সময়েই শুরু করেছে। তো প্রথমে সরকার চেয়েছিল, ইআরডির কর্মকর্তাদের মতে তারা বলছে যে সরকার থেকে প্রথমে চাপ ছিল না ঋণ নেওয়ার জন্য বিদেশ থেকে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। মানে সরকার তাহলে মানে ইআরডি কর্মকর্তারা কি বলছে? মানে সরকার তো ঋণ চাচ্ছে, তো ইআরডির কর্মকর্তাদের মতামত কি, তারা কি মনে করে? ইআরডির কর্মকর্তারা বলছে যে সরকার প্রথমে তাদেরকে ঋণ নেওয়ার বিষয়ে অতটা এনকারেজ করেনি। তারা বলেছে যে যেহেতু ইতোমধ্যে দেশে মানে ঋণ অনেক পরিমাণ বেড়ে গেছে, তো সেইটা কিভাবে কমানো যায় সেই দিকে নজর দিতে বলছিল। তো ইরান ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে মানে সরকার ঋণ নিতে অনেকটা বাধ্য হচ্ছে, নয়তো চলাচল সম্ভব হবে না। এই জন্য ইআরডিকে খুব গুরুত্ব সহকারে এটা দেখতে বলেছে। আচ্ছা, এই যে কঠিন শর্ত মানে 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 কি, মানে হাই ইন্টারেস্ট রেট? হ্যাঁ, উচ্চ সুদে এবং কম সময়ের যে একটা বিষয় থাকে, মানে গ্রেস পিরিয়ড কম, এরকম? জি জি। আচ্ছা, এখন যে সরকার এই যে উচ্চ সুদে এবং কম গ্রেস পিরিয়ডে সুদে ঋণ নিতে চাচ্ছে, এর ফিউচার ইমপ্লিকেশনটা কি হবে? মানে সামনের দিকে কি ধরনের ক্ষতির মুখে বাংলাদেশ পড়তে পারে? এখন উচ্চ সুদে ঋণ নিচ্ছে, সেটা অবশ্যই ক্ষতিকর দিক আছে। আমরা চাপে পড়ে যাব। নির্ধারিত সময়ে সেই অর্থ যদি না দিতে পারি, ঋণ পরিশোধ না করতে পারি, তাহলে সেটা আমাদের উপর আরও চাপ বাড়বে। তবে বিশেষজ্ঞরা বলছে, অর্থনৈতিক বিশ্লেষকরা বলছে যে সরকারের এই মুহূর্তে করণীয় কিছু নাই, মানে ঋণ নিতেই হবে, কিন্তু সেই ঋণের অর্থ এমন কিছু জায়গায় ব্যয় করতে হবে যেখান থেকে আসলে সরকার আর্থিকভাবে লাভবান হতে পারে এবং ঋণগুলো সহজে দিতে পারে। তার মানে ভালো খাতে এটার ইউজ করতে হবে। মানে আমি একটা প্রজেক্ট করলাম যেটা লেস ইম্পর্টেন্ট, তার থেকে মানে ভালো প্রকল্পগুলোতে যাতে এটা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, মানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা উচিত, যাতে আপনার সবচেয়ে বেস্ট ইয়েটা আসে, আউটকামটা আসে। হ্যাঁ, কেননা মানে আরো একটা বিষয়, মানে বিদেশি ঋণের বিষয়ে যদি বলি, সেটি হচ্ছে যে দেশের অভ্যন্তরীণ যে ঋণ ব্যাংকগুলো থেকে সরকার নিয়ে থাকে, ইতিমধ্যে নির্ধারিত মানে যে পরিমাণ তার চাইতে বেশি হয়ে গেছে। এখনো যদিও অর্থবছর শেষ হয়নি, এই জন্য বাইরের ঋণ নিতে সরকার বাধ্য হচ্ছে অনেকটা। কারণ ব্যাংকের থেকে যদি ঋণ নেয়, সেক্ষেত্রে আবার প্রাইভেট সেক্টর ব্যাংকের থেকে ঋণ নিতে পারে না। কারণ তাদের জন্য এটা মানে ব্যাংকগুলোর জন্য কঠিন হয়ে পড়ে তাদেরকে ঋণ দিতে। কারণ সরকারের উন্নয়ন প্রকল্পে যখন তারা সরকারকে ঋণ দেয়, তখন ওদের জন্য এটা চাপ হয়ে যায়। শেষ হলো 2 দিনের বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স। এই কনফারেন্সে সাংবাদিক সহ নানা সমাজের নানা ব্যক্তিত্ব সাংবাদিকতার বিভিন্ন প্রতিকূলতা এবং অনুসন্ধান সাংবাদিকতার নানা দিক তুলে ধরেছেন। এ বিষয়ে প্রতিবেদন করেছেন আমাদের স্টাফ রিপোর্টার আফগানি। কি আলোচনা হলো? আমাদের সাংবাদিকতার এখন কি পর্যায়ে আছে এবং যারা বিভিন্ন সম্পাদক ছিলেন এই অনুষ্ঠানে, তারা কি বলছেন? আপনি নিশ্চয়ই জানেন যে মিডিয়া ফ্রিডম ইন্ডেক্সে আমরা খুবই তলানিতে আছি। তো সাংবাদিক সম্মেলনটা বেসিক্যালি আপনার বাংলাদেশের সাংবাদিকতার যে প্রতিবন্ধকতা, বিশেষত আপনার সম্পাদকরা ফেস করেন, একটা রিপোর্টার একটা ইনভেস্টিগেশন করার জন্য কী ধরনের সমস্যা ফেস করেন, এগুলোর কারণ কি, পলিটিক্যাল,
তারপর সংবাদপত্রের মালিকদের একটা প্রভাব, রাজনৈতিক প্রভাব, এগুলো নিয়ে বেসিক্যালি আলাপ করা হয়েছে। তো এখানে বক্তা ছিলেন, সম্পাদক ছিলেন, পত্রিকার মালিক ছিলেন, অনেক সাংবাদিক ছিলেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশ সাংবাদিক ছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রেস ফ্রিডমকে আলাদা করে দেখার সুযোগ নেই। এটি রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্র, নাগরিক অধিকার ও আইনের প্রতিফলন। আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর যে সাংবাদিকতার প্রতিকূলতা, ধরেন কোনো সরকারি, যদি দ্য ডন পত্রিকার সম্পাদককে কোট করে বলি যে দক্ষিণ এশিয়ার কোনো সরকারই আসলে প্রেস ফ্রিডম দিতে চায় না, যে সাংবাদিকের যে কাজ আসলে যে পাওয়ারকে কোশ্চেন করা, কোনটা কোনো সরকারি ভুল নীতি হইলে তার বিষয়ে রিপোর্ট করা, এই কাজগুলো আসলে আমাদের সাউথ এশিয়ার কোনো সরকারই করতে দেয় না। ওনার নিজের দেশের, বিশেষত পাকিস্তানের উদাহরণ টেনে বলেন যে ওইখানে উনি যে ধরনের সমস্যা ফেস করেন, দেখা যাচ্ছে ওনার কোনো লোকাল সাংবাদিককে উনি কোনো জঙ্গি রিলেটেড কোনো তথ্য নিতে পাঠাবেন, তো উনি আসলে পাঠাইতে পারেন না, কারণ ওনার সেই রিপোর্টারকে সিকিউরিটি দেওয়ার সক্ষমতা নাই, উনি নিজে কনফিউজ করছেন। বাংলাদেশের কি মানে বাংলাদেশের এডিটররা ছিলেন, বাংলাদেশের এডিটররা কি বলেন? বাংলাদেশের এডিটররা বিশেষত আপনার, আমি যদি টাইমস মিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একে আজাদের কথা বলি, তো উনি আসলে বলছিলেন যে একজন একটা সংবাদপত্রের মালিক হিসাবে উনি কী ধরনের ব্যারিয়ার ফেস করেন। তো দেখা যাচ্ছে ওনার কোনো একটা সাংবাদিক একটা রিপোর্ট করছে, কোনো ইনভেস্টিগেশন করছে, তো ইনভেস্টিগেশনের রিপোর্টটা পাবলিশ করার আগেই ওনার কাছে ফোনটা আসে, গভর্নমেন্টের বিভিন্ন মহল থেকে আসে, আর পলিটিক্যাল পার্টি, গোয়েন্দা সংস্থা। তো উনি আসলে বলতেছিলেন যে আমি যদি সংবাদটা পাবলিশ করি, সেক্ষেত্রে চাপটা শুধু আমার সংবাদ মাধ্যমের উপরেই আসবে না, আমার যে বাকি ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেটাকেও বন্ধ করার একটা সম্ভাবনা থাকে। এজন্য উনি অনেক সময় দেখা যায় যে বৃহত্তর স্বার্থে অনেক স্যাক্রিফাইস করেন। উনি নিজে কনফিউজ করছেন যে এই ধরনের সমস্যাগুলো ফেস করেন। মানে কোন বৃহত্তর স্বার্থে? মানে তার বৃহত্তর স্বার্থে বলতে এখানে ধরেন তার একটা গার্মেন্টস আছে, মানে তার স্বার্থে তিনি সংবাদ ছাপেন না, তাই তো? সংবাদ ছাপেন না বলতে চাপ পড়লে তো আসলে দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। জি, আচ্ছা আচ্ছা। এমনি সম্পাদকরা কি বলেন? সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী বিশেষত উনি আমাদের বিটের সাংবাদিক নিয়ে কথা বলছেন, যে ধরেন যারা পলিটিক্যাল বিটটা করে, দেখা যায় আপনি কোনো একটা জার্নালিস্টকে পাঠাইলেন আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতের বিট করার জন্য, সে ওই বিটটা করতে করতে কেন জানি না মানে পলিটিক্যাল লোক হয়ে যায়, তার দলের লোক হয়ে যায়, সে আর রিপোর্টার থাকে না। সো এইখানে তিনি ওয়ার্ন করেন যে একজন সাংবাদিককে অবশ্যই বস্তুনিষ্ঠ নিরপেক্ষ জায়গা থেকে সব কিছু জাজ করতে হবে, কখনোই কোনো পার্টির হয়ে সে কাজ করতে পারবে না, মানে দলীয় সাংবাদিক হওয়া যাবে না। আচ্ছা, ইনভেস্টিগেটিভ জার্নালিজম নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মানে প্রধান বাধাগুলো কি কি? বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রধান বাধাগুলো এখানে আলোচনা হয়েছে। ধরেন সংবাদপত্র থেকে প্রপার সময় দেওয়া হয় না, প্রপার অর্থ দেওয়া হয় না, অ্যান্ড কোনো সাংবাদিক দেখা যাচ্ছে কোনো একটা রিপোর্ট করলো, এরপরে যদি তার উপর কোনো সিকিউরিটি দরকার হয়, এটাও আসলে আমাদের দেশের সংবাদপত্রগুলো দিয়ে থাকে না। ধরেন আমরা যদি বস্টন গ্লোবের যে মুভিটা আছে স্পটলাইট, সেটাও দেখেছি, সেখানে সাংবাদিকদের প্রোটেকশনের জন্য কখনো কোনো তারপরে একটা মিডিয়া কমিশন তো দরকার হয়, যে একটা সাংবাদিক একটা রিপোর্ট করলো, একটা সত্য কথা লিখলো, তার যেন কোনো সিকিউরিটি কনসার্ন না থাকে। অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে যেসব বাধা আছে, এই বাধা উতরানোর জন্য কি কি পরামর্শ দিলেন? উনি বিশেষত মিডিয়া আউটলেটগুলোর জন্য যে পরামর্শ দিয়েছেন, যে একটা মিডিয়া আউটলেট স্পেসিফিক একটা সেলই থাকা উচিত যাদের কাজ ইনভেস্টিগেশন করা। কারণ একটা রিপোর্টার যখন ইনভেস্টিগেশন করে, তার প্রপার সময় দরকার হয়, তার সাপোর্ট দরকার হয়, তার টেকনোলজি দরকার হয়, কিন্তু আমার মনে হয় না আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোতে কোনো হাউজেরই আসলে ইনভেস্টিগেটিভ সেল স্পেসিফিকভাবে ফাংশন করে। তো টেলিভিশনগুলোতে করে বিশেষত।
এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের মানে আমরা কি আসলে পেলাম মোটা দাগে? মোটা দাগে এই কনফারেন্সটা আসলে মোটামুটি দেশি আন্তর্জাতিক মানে সকল সাংবাদিক উপস্থিত ছিলেন, তাদের একটা নেটওয়ার্কিং হয়েছে, সবাই সবার সাথে সচেতনতা তৈরি সচেতনতা হয়েছে। তৈরি হয়েছে কিভাবে যে যার ফিল্ডে আছে আরো ভালো করতে পারে। আপনার একটা মাস্টার ক্লাস হয়েছে, সেখানে আপনার ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলা হয়েছে। তো এগুলোই বেসিক্যালি আপনার। আফগানি বিন জহর, আপনাকে ধন্যবাদ।